হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু TWS একাডেমি। সকলকে শুভ সকাল। জেনারেল অ্যাওয়ারনেস এবং জিকে এর আজ পর্ব নম্বর 27। আজকের পর্বে সকলকে স্বাগত জানাই। আজ আমরা কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব প্রতিদিনের মতো। তো অবশ্যই সকলে ক্লাসটি শেষ পর্যন্ত দেখবে আর একটু বন্ধুদের কাছে শেয়ার করে দেবে সকলে। প্রতিদিন ফ্রি লাইভ ক্লাস দেখতে আমাদের দ্য ওয়ে অফ সলিউশন এবং TWS একাডেমি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। সোম থেকে শনি প্রতিদিন সেখানে এই রুটিন ভিত্তিক কিন্তু ক্লাস করানো হয় তোমাদের। তো অবশ্যই একবার চেক আউট করবে এবং তার সঙ্গে আমাদের সমস্ত ভিডিও লিংক প্রথমেই পেতে দ্য ওয়ে অফ সলিউশনের টেলিগ্রাম অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল সেখানেও যুক্ত হয়ে যাবে। আচ্ছা, আজকের প্রথম প্রশ্নে আসবো, যেটার উত্তর করো সকলে। কি হবে? আচ্ছা, ব্যাকগ্রাউন্ডের নয়েজের জন্য একটু সরি, ঠিক আছে, ব্যাকগ্রাউন্ডে নয়েজ আছে আজকে। তো প্রথম প্রশ্ন দেখো, প্রথম প্রতিবন্ধী মহিলা হিসাবে মাউন্ট এভারেস্ট জয় করেন কে? প্রথম প্রতিবন্ধী মহিলা হিসাবে মাউন্ট এভারেস্ট জয় করেছিলেন কে? অ্যান্সারটা কি হবে? বাচেন্দ্রী পাল, সন্তোষ যাদব, জুনকো তাবেই, অরুণিমা সিনহা। তো দেখো, আমরা জানি প্রথম যারা তোমার মাউন্ট এভারেস্ট জয় করেছিলেন এডমন্ড হিলারি এবং তেনজিং নোরগে, তারা প্রথম মাউন্ট এভারেস্ট জয় করে। কিন্তু তার পরবর্তী সময় প্রথম মহিলা হিসাবে যিনি মাউন্ট এভারেস্ট জয় করেছিলেন তিনি হচ্ছেন জাপানের জুনকো তাবেই। ইনি হচ্ছেন প্রথম মহিলা যিনি মাউন্ট এভারেস্ট জয় করেন। তিনি ছিলেন একজন জাপানি পর্বতারোহী। তাছাড়া দ্বিতীয় ভারতের মধ্যে সর্বপ্রথম কে বলতো প্রথম মহিলা হিসাবে মাউন্ট এভারেস্ট জয় করেছিলেন? তিনি হচ্ছেন বাচেন্দ্রী পাল। তিনি হচ্ছেন ভারতীয় প্রথম মহিলা, তিনি মাউন্ট এভারেস্ট জয় করেছিলেন। সন্তোষ যাদব যিনি প্রথম মহিলা যিনি দুইবার মাউন্ট এভারেস্ট জয় করেন। ওকে, তো এখানে অ্যান্সার কি হবে? প্রথম মহিলা হিসাবে কে তোমার হচ্ছে মাউন্ট এভারেস্ট জয় করেছিল? তিনি হচ্ছেন অরুণিমা সিনহা। অরুণিমা সিনহা তিনি প্রথম মহিলা হিসাবে মাউন্ট এভারেস্ট জয় করেন। নেক্সট প্রথম প্রতিবন্ধী মহিলা হিসাবে। নেক্সট হচ্ছে, কোন বৌদ্ধ সম্মেলনে বৌদ্ধ ধর্ম দুই ভাগে বিভাজন হয়? বৌদ্ধ সম্মেলন, আমরা চারটি প্রধান বৌদ্ধ সম্মেলন দেখতে পাই, একদমই এগুলি কিন্তু তোমাদের মুখস্থ করে রাখতে হবে। প্রথম বৌদ্ধ সম্মেলন অজাতশত্রুর শাসনকালে রাজগৃহে আয়োজিত হয়েছিল, একদমই মহাকাশ্যপের তোমার সভাপতিতে। দ্বিতীয় কালাশোকের সময় বৈশালী তাদের রাজধানী ছিল শিশুনাগ বংশের, সেখানে আয়োজিত হয়েছিল এবং সব্যকামী তিনি ছিলেন সভাপতি। তারপরে তৃতীয় অশোকের সময় একদমই বিখ্যাত একটা বৌদ্ধ সম্মেলন, তৃতীয়, যেটা হয়েছিল পাটলিপুত্রে এবং যিনি সভাপতি করেছিলেন তিনি উপগুপ্ত ছিলেন। চতুর্থ বৌদ্ধ সম্মেলন যেটা হয়েছিল কোথায়? চতুর্থটা হয়েছিল কাশ্মীরে। চতুর্থটা ছিল কনিষ্কের সময়ে বা কনিষ্ক ছিল আয়োজক। কোথায় হয়েছিল এটা? কাশ্মীরে হয়েছিল। কাশ্মীরে আয়োজিত হয়েছিল এবং এটা কে বলতো সভাপতিত্ব করেছিল? বসুমিত্র সভাপতি ছিলেন। তো এই তোমার হচ্ছে বৌদ্ধ সম্মেলন, চতুর্থ বৌদ্ধ সম্মেলনে এসে বৌদ্ধ ধর্ম দুইটি ভাগে বিভক্ত হয়েছিল। কি কি ভাগ ছিল একটু কেউ বলতে পারবে? দুইটি ভাগ ছিল, একটা হচ্ছে হীনযান ও মহাযান। দুই ভাগে বিভক্ত হয় হীনযান এবং মহাযান, এই হচ্ছে বৌদ্ধ ধর্মের প্রধান দুটি ভাগ। নেক্সট প্রশ্নে আসবো, যেটা হচ্ছে ঘূর্ণিঝড় ইয়াস নামকরণ করেছে নিম্নের কোন দেশ? একদমই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, পরীক্ষায় আসার মতো প্রশ্ন। ঘূর্ণিঝড় ইয়াস বা যশ যে ঘূর্ণিঝড়, এটা নামকরণ করেছে কোন দেশ? ঘূর্ণিঝড় ইয়াস 2021 সালে এই ঘূর্ণিঝড়টি তোমার হচ্ছে বঙ্গোপসাগর উপকূলে এসে আছড়ে পড়েছিল 2021-এ এবং এই ঘূর্ণিঝড়টির নামকরণ করেছে কোন দেশ? সেটা হবে ওমান। ওমান হচ্ছে এই ঘূর্ণিঝড়ের নামকরণকারী দেশ ছিল। নেক্সট প্রশ্ন হচ্ছে, নিম্নের কোন নদীটি মধ্যপ্রদেশ থেকে উৎপত্তি লাভ করেনি? একদমই সুন্দর একটি প্রশ্ন। মধ্যপ্রদেশ থেকে উৎপত্তি লাভ করেনি কোন নদীটি? বিভিন্ন নদীর নাম দেওয়া আছে, চম্বল, সোন, নর্মদা, গোদাবরী। তো এখানে আমরা যেটা বুঝতে পারছি যে এখানে একটি নদী বাদে তিনটি নদী তোমার হচ্ছে মধ্যপ্রদেশ থেকে উৎপত্তি লাভ করেছে। তো আমরা এখানে একটু দেখব প্রধানত বিভিন্ন নদীগুলো, যেমন চম্বল এটা কি? এটা হচ্ছে যমুনার উপনদী।
হচ্ছে চম্বল। যমুনা যেটা গঙ্গার প্রধান উপনদী, সেই যমুনার উপনদী হচ্ছে চম্বল। তো চম্বলটা কোথা থেকে উৎপত্তি লাভ করেছে? চম্বলটা উৎপত্তি লাভ করেছে মধ্যপ্রদেশের বিন্ধ্য পর্বত থেকে। বিন্ধ্য পর্বত থেকে উৎপত্তি লাভ করেছে, যেটা মধ্যপ্রদেশের আন্ডারেই। তো সঠিক উত্তর সরি, এখানে চম্বল, তাহলে এটা মধ্যপ্রদেশ থেকে উৎপত্তি লাভ করেছে। তারপরে সোন, সোনটা আমরা জানি এটা হচ্ছে গঙ্গার ডান তীরের উপনদী। এটা গঙ্গার কিন্তু উপনদী, এটা ডান তীরের উপনদী। তো সোন নদীটা কোথা থেকে উৎপত্তি লাভ করেছে? এটা হচ্ছে অমরকন্টক থেকে উৎপত্তি লাভ করেছে। অমরকন্টকটা কোথায়? এটাও মধ্যপ্রদেশেই অবস্থিত। মধ্যপ্রদেশের অমরকন্টক থেকে উৎপত্তি লাভ করেছে সোন। আর নর্মদা, এটাও আমরা জানি, এটাও কিন্তু অমরকন্টক থেকে উৎপত্তি লাভ করেছে। অমরকন্টক থেকে উৎপত্তি লাভ করেছে। শুধুমাত্র এখানে যে গোদাবরী নদী, এটা হচ্ছে দক্ষিণ ভারতের সবচেয়ে দীর্ঘতম নদী। এই গোদাবরী নদীটা কোথায় উৎপত্তি লাভ করেছে? এটা হচ্ছে নাসিকের নাসিকের ত্রিম্বক মালভূমি বা ত্রিম্বক উচ্চভূমি। ত্রিম্বক উচ্চভূমিটা কোথায় অবস্থিত? নাসিকে। আচ্ছা, নাসিকটা কোথায় অবস্থিত? এটা হচ্ছে মহারাষ্ট্রে। মহারাষ্ট্র রাজ্যে অবস্থিত। তো এখানে আমরা অ্যান্সার কি পাচ্ছি? তাহলে অপশন ডি, গোদাবরী নদীটা মহারাষ্ট্র উৎপত্তি লাভ করেছে, এটা মধ্যপ্রদেশে উৎপত্তি লাভ করেনি। সুন্দর একটি প্রশ্ন ছিল, পরীক্ষায় আসার মতো প্রশ্ন। নেক্সট প্রশ্নে আসি, যেটা হচ্ছে সময়ের সাথে কোনো বস্তুর বেগ পরিবর্তনের হারকে বলে কি? জানি না তোমরা ব্যাকগ্রাউন্ডে নয়েজ পাচ্ছ কিনা। আমার একটু বাড়িতে মানে হচ্ছে স্টুডিও একটু কাজ চলছে, ওই কারণে কিন্তু তোমার একটু নয়েজ আসতে পারে, তার জন্য একটু তোমরা মানিয়ে নিও। তো দেখো, প্রথম, সময়ের সাথে কোনো বস্তুর বেগ পরিবর্তনের হারকে কি বলা হয়? সেটা হবে কি? এটা হচ্ছে ত্বরণ বলা হয়ে থাকে সময়ের সাথে কোনো বস্তুর বেগ পরিবর্তনের হারকে। আচ্ছা, আমরা এখানে একটু দেখে নিই বল কাকে বলা হয়। বাইরে থেকে বাইরে থেকে যা প্রয়োগ করে কোনো স্থির বস্তুকে সচল বা গতিশীল অবস্থায় আনা হয় বা আনার চেষ্টা করা হয়, কিংবা সচল অবস্থার গতির মান বা দিক পরিবর্তন করা হয়, যা করার চেষ্টা করা হয় তাকে বলা হয় বল। বলটা কি? কোনো একটা বস্তুর তার অবস্থানের পরিবর্তন ঘটানো। কোনো একটা বস্তু একটি স্থানে আছে, সেটাকে তুমি ধাক্কা মেরে বা ফু দিয়ে যে কোনো ভাবে তুমি সেটার অবস্থানের পরিবর্তন বা সেটাকে সচল করার চেষ্টা করলে, বা একটা গতিশীল বস্তুকে তুমি থামাবার চেষ্টা করলে, যেটা তুমি প্রয়োগ করো ওটাকেই বলা হচ্ছে বল। আর শক্তি কাকে বলে? শক্তি হচ্ছে কোনো বস্তুর কার্য করার সামর্থ্যকে তার শক্তি বলা হয়। কোনো বস্তুর তোমার যে কার্য করার ক্ষমতা বা সামর্থ্য, সেটাকেই বলা হবে শক্তি। আর ক্ষমতা কি? সময়ের সাপেক্ষে কার্যের হারকে বলা হয় ক্ষমতা। সময়ের সাপেক্ষে কার্য করার হারকে বলা হয় ক্ষমতা। একদমই সবগুলোই কিন্তু মুখস্থ রাখবে তোমরা। নেক্সট প্রশ্ন, যেটা হচ্ছে ট্যাক্সোনমির জনক হিসাবে পরিচিত হলেন কে? আরো একটা কিন্তু সায়েন্সের প্রশ্ন, ট্যাক্সোনমি। আচ্ছা, ট্যাক্সোনমিটা কি? বাংলায় বলতে গেলে শ্রেণীবিন্যাস। শ্রেণীবিন্যাস। তো বিভিন্ন তোমার হচ্ছে আমাদের পৃথিবীতে কয়েক কোটি 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 প্রজাতি আছে, বিভিন্ন প্রাণী এবং উদ্ভিদের প্রজাতি আছে। তো সেগুলোকে তোমার হচ্ছে আলাদাভাবে চিহ্নিতকরণের জন্য বা সেগুলোকে তোমার বিভাজন করার জন্য একটা কিন্তু এরকম শ্রেণী বিন্যাস করা হয়, বিভিন্ন শ্রেণী, তারপরে সেগুলোকে এক একটা বর্গে, তারপরে এক একটা গণ, এক একটা প্রজাতিতে, এইভাবে কিন্তু বিভিন্ন প্রাণী বা উদ্ভিদ গোষ্ঠীকে বা উদ্ভিদকে তোমার আলাদা করা হয়ে থাকে, ঠিক আছে? যেমন তোমার হচ্ছে এই ট্যাক্সোনমিটা কে এর জনক? সঠিক উত্তর হবে এখানে একজন ব্যক্তি, তার নাম হচ্ছে ক্যারোলাস লিনিয়াস। ইনি ছিলেন একজন সুইডিশ সুইডিশ জীবন বিজ্ঞানী বা একজন প্রাণী বিজ্ঞানী ছিলেন ক্যারোলাস লিনিয়াস। তিনি এই ট্যাক্সোনমির জনক। নেক্সট হচ্ছে, দিল্লি কবে কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত হয়েছিল? দিল্লি একটা কেন্দ্রশাসিত অঞ্চলে কবে পরিণত হয়েছে? দিল্লির কিন্তু একটা বৃহৎ ইতিহাস আছে। দিল্লি একটা সময় কিন্তু একটা তোমার মহাজনপদ ছিল দিল্লি, যেটা তোমার নাম ছিল ইন্দ্রপ্রস্থ। কুরু মহাজনপদের রাজধানী ছিল ইন্দ্রপ্রস্থ। সেই দিল্লি ইন্দ্রপ্রস্থ ছিল প্রথমে, পরবর্তীতে ভারতের রাজধানী হয়ে ওঠে 1911 সালে। লর্ড হার্ডিঞ্জ টু তিনি কি করেন? এই ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তর করেন।
স্থানান্তর করেছিলেন। কত সালে? 1911 সালে এটাকে স্থানান্তর করা হয়েছিল দিল্লিতে। তো দিল্লিতে স্থানান্তর করার পরে এটাকে একটা কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত করা হয়েছিল স্বাধীনতার পরবর্তী সময়ে। সেটা কবে? সেটা হচ্ছে এটা 1956 সালে এটাকে তোমার কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত করা হয়েছিল। আচ্ছা, দিল্লি বর্তমানে একটা কিন্তু ন্যাশনাল ক্যাপিটাল টেরিটরি, বর্তমানে ভারতের একটা ন্যাশনাল ক্যাপিটাল টেরিটরি। 1993-তে দিল্লিকে আরো একটি মর্যাদা দেওয়া হয়েছিল, যেটাকে বলা হয়ে থাকে ন্যাশনাল ক্যাপিটাল টেরিটরি বা জাতীয় রাজধানী অঞ্চল হিসাবে এটাকে কিন্তু তোমার ঘোষণা করা হয়েছিল। নেক্সট প্রশ্ন আসবো, যেটা হচ্ছে দিল্লির প্রথম সুলতান গাজী উপাধি ধারণ করেছিলেন? দিল্লির কোন সুলতানটি প্রথম গাজী উপাধি ধারণ করেছিলেন? অ্যান্সার হবে কি বলো সকলে? গাজী উপাধিটি কে ধারণ করেছিলেন? অ্যান্সার হবে কে? সঠিক উত্তর হবে এখানে দেখো গিয়াসউদ্দিন তুগলক। আচ্ছা, গিয়াসউদ্দিন তুগলক ইনি ছিলেন তুগলক বংশের প্রতিষ্ঠাতা। তুগলক বংশ 1320 থেকে 1413 সাল পর্যন্ত কিন্তু দিল্লিতে শাসন করেছিল। তো এই তুগলক বংশের যিনি প্রতিষ্ঠাতা ছিলেন তিনি হচ্ছেন গিয়াসউদ্দিন তুগলক। গিয়াসউদ্দিন তুগলক তিনি 1320-তে একজন ব্যক্তি যিনি যার নাম ছিল তোমার খসরু শাহ, সেই খসরু শাহকে হত্যা করেছিলেন। খসরু শাহ তিনি ওই যে তার আগের বংশ যিনি ছিলেন, যেটা ছিল তোমার কি বংশ ছিল ওটা? খলজি বংশ। ওই খলজি বংশের যিনি শেষ শাসক ছিলেন কুতুবউদ্দিন মুবারক শাহ, কয়েকদিন আগের ক্লাসেই বলেছিলাম খলজি বংশের শেষ শাসক কে ছিল? কুতুবউদ্দিন মুবারক শাহ। সেই মুবারক শাহকে হত্যা করে 1320 সালে একজন ব্যক্তি, তার নাম ছিল খসরু শাহ, তিনি সিংহাসনে আরোহণ করেছিলেন। এবং এই খসরু শাহকে আবার হত্যা করে গিয়াসউদ্দিন তুগলক তিনি দিল্লির সিংহাসন আরোহণ করেছিলেন। এবং আরোহণ করার পরে 1320 থেকে 1325 সাল পর্যন্ত তিনি এখানে শাসন করেছিলেন দিল্লিতে। এবং তিনি গাজী উপাধি ধারণ করেছিলেন। অ্যাকচুয়ালি তার প্রকৃত নাম ছিল গাজী মালিক। তাহলে গাজী মালিক কার নাম ছিল? সেটা হচ্ছে গিয়াসউদ্দিন তুগলকের নাম ছিল। নেক্সট হচ্ছে ভারতবর্ষে আয়কর কে চালু করেন? লর্ড মেকলে, উইলিয়াম জোন্স, জেমস উইলসন, লর্ড ডাফরিন। তো ভারতবর্ষে যে আয়কর সেটা কে চালু করেছিলেন? ইনকাম ট্যাক্সের ধারণা কে চালু করেন বলো সকলে? ভারতের আয়কর, অ্যান্সারটা কি হবে? এটা চালু হয়েছিল কবে? অ্যাকচুয়ালি ভারতের আয়করটা চালু হয়েছিল লর্ড ক্যানিং এর সময়। লর্ড ক্যানিং এর সময় ভারতের প্রথম বাজেট পেশ করেছিলেন তার তোমার অর্থমন্ত্রী যিনি ছিলেন জেমস উইলসন। 1860 সালে ভারতের প্রথম বাজেট উত্থাপিত হয় এবং সেখানে কিন্তু আয়কর প্রবর্তন করেছিলেন জেমস উইলসন। ওকে, এটা জেমস উইলসন হবে। ওকে, এটা ভুল আছে, এটা হচ্ছে ভুল আছে, এটাই সঠিক হবে, এটা সঠিক হবে, সঠিক হবে কোনটি? জেমস উইলসন তিনি ভারতের বাজেট আয়কর চালু করেছিলেন। নেক্সট হচ্ছে ভারতের দীর্ঘতম রেলপথটি কয়টি রাজ্যের উপর দিয়ে বিস্তৃত হয়েছে? একদমই কিন্তু একটা স্ট্যান্ডার্ড লেভেলের প্রশ্ন। ভারতের যে রেলপথ, দীর্ঘতম রেলপথ, সেটা কোনটি? সেটা কোনটি বলো সকলে? ডিব্রুগড়, যেটা হচ্ছে তোমার অসমে অবস্থিত। অসমের ডিব্রুগড় থেকে কন্যাকুমারী। কন্যাকুমারীটা কোথায়? কন্যাকুমারী হচ্ছে তামিলনাড়ু। একদমই সেই নর্থ ইস্ট থেকে শুরু হচ্ছে এবং তোমার অসমের পুরো একদম দক্ষিণের শেষ বিন্দু পর্যন্ত চলছে এই ট্রেনটি, যেটাকে বলা হয়ে থাকে বিবেক এক্সপ্রেস। বিবেক এক্সপ্রেস, ঠিক আছে। তো বিবেক এক্সপ্রেস হচ্ছে ভারতের সবচেয়ে লংগেস্ট, সবচেয়ে বেশি দৈর্ঘ্য অতিক্রম করে থাকে। এই রেলপথটি কয়টি রাজ্যের উপর দিয়ে বিস্তৃত হয়েছে? তো অ্যান্সার হবে এই রেলপথটি তোমার বিস্তৃত হয়েছে 9টি রাজ্যের উপর দিয়ে। 9টি রাজ্য: অসম, নাগাল্যান্ড, বিহার, ওয়েস্ট বেঙ্গল, ঝাড়খণ্ড, ওড়িশা, অন্ধ্রপ্রদেশ, কেরালা এবং তামিলনাড়ু। গুনে নাও আরো একবার: অসম, নাগাল্যান্ড, বিহার, পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, ওড়িশা, অন্ধ্রপ্রদেশ, কেরালা এবং তামিলনাড়ু। 9টি রাজ্যের উপর দিয়ে বিস্তৃত হয়েছে ভারতের দীর্ঘতম রেলপথ ডিব্রুগড় থেকে কন্যাকুমারী।
আজকের হোমওয়ার্ক যেটা থাকবে সেটা হচ্ছে কোষের মস্তিষ্ক বলা হয় কোনটিকে? কোষের মস্তিষ্ক নামে পরিচিত কোন কোষ সংজ্ঞানুটি? মাইটোকন্ড্রিয়া, রাইবোজোম, নিউক্লিয়াস এবং লাইসোজোম, এদের মধ্যে কোষের মস্তিষ্ক কাকে বলে? একদমই সহজ প্রশ্ন। তো এখানে কেউ যেন মানে হচ্ছে তোমরা উত্তর না করে যাবে না, সকলে এটার উত্তর করবে। নেক্সট প্রশ্নে আসবো, যেটা হচ্ছে বিশ্ব তামাক বিরোধী দিবস কবে পালিত হয়ে থাকে? বিশ্ব তামাক বিরোধী দিবস, অ্যান্সার করো সকলে। বিশ্ব তামাক বিরোধী দিবসটা পালিত হয় কবে? এটা হচ্ছে 31শে মে, এই দিনে পালন করা হয়। একদমই ইম্পর্টেন্ট প্রশ্ন, কিন্তু অনেকবার পরীক্ষায় এসেছে, বিশেষ করে বিসিএস জাতীয় পরীক্ষার প্রশ্ন এটা। নেক্সট প্রশ্ন, যেটা ভারতের রাষ্ট্রপতি সম্পর্কে নিম্নলিখিত কোন তথ্যটি সঠিক নয়? রাষ্ট্রপতি সম্পর্কে কোন তথ্যটি সঠিক নয়? প্রতি 5 বছর অন্তর প্রার্থীর বয়স কমপক্ষে 30 বছর হতে হবে। প্রতি 5 বছর অন্তর তিনি তোমার অর্থ কমিশন গঠন করেন, জরুরি অবস্থা ঘোষণা করতে পারেন, তাকে শপথ বাক্য পাঠ করেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। অ্যান্সারটা হবে কি এখানে? বলো সকলে। রাষ্ট্রপতি পদপ্রার্থী হতে গেলে কমপক্ষে বয়স কত বছর লাগে? সেটা 30 বছর নয়, এটা 35 বছর লাগে। তো এখানে প্রথম যে তথ্য সেটাই ভুল, অপশন এ এটাই সঠিক উত্তর হবে। 5 বছর অন্তর তিনি 280 নং ধারা হিসাবে অর্থ কমিশন গঠন করে থাকেন। কয়েকদিন আগেই অর্থ কমিশন 16তম অর্থ কমিশন গঠন হলো। তারপরে জরুরি অবস্থা তিনি ঘোষণা করতে পারেন। 3 প্রকারের জরুরি অবস্থা, অনেকবার বলেছি, 352, 356 এবং 360 ধারা। তাকে শপথ বাক্য পাঠ করান সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, এটাও কিন্তু সঠিক। ওকে, নেক্সট হচ্ছে আইপিএল এর ইতিহাসে সর্বাধিক উইকেট সংগ্রাহক হলেন নিম্নের কে? আইপিএল এর ইতিহাসে সবচেয়ে বেশি পরিমাণে উইকেট কে গ্রহণ করেছে বা কে নিয়েছে? আইপিএল, ভারতের যে আইপিএল খেলা কবে থেকে শুরু হয়? 2008 থেকে শুরু হয়েছিল আইপিএল খেলা। 2008 থেকে এখনো পর্যন্ত আইপিএল খেলা। এই বিগত বছরের যে চ্যাম্পিয়ন ছিল সেটা হচ্ছে তোমার চেন্নাই সুপার কিংস। তো আইপিএল খেলার ইতিহাসে সবচেয়ে বেশি পরিমাণে উইকেট কার আছে? সেটা হচ্ছে যজুবেন্দ্র চাহাল। তিনি 2013 থেকে 2023 সাল পর্যন্ত আইপিএল খেলেছেন, যার মধ্যে তিনি 187টি উইকেট, কত? 187টি উইকেট নিয়ে সর্বাধিক উইকেট সংগ্রাহক হলেন আইপিএল এর। আচ্ছা, সর্বাধিক রান কার? আইপিএল এর ইতিহাসে? অবভিয়াসলি এটা হবে বিরাট কোহলি। বিরাট কোহলি সবচেয়ে বেশি রান আইপিএল এর ইতিহাসে। এখনো পর্যন্ত 2023 সালের আগের যে আইপিএল, সেই পর্যন্ত 7263 রান তিনি এখনো পর্যন্ত করেছেন আইপিএল এর ইতিহাসে, যার মধ্যে 7টি কিন্তু সেঞ্চুরি আছে তার। নেক্সট হচ্ছে ইউরোপ আফ্রিকাকে বিচ্ছিন্ন করেছে 38তম প্যারালাল, 7 এল আরব গ্রেড চ্যানেল এবং জিব্রাল্টার প্রণালী। ইউরোপ এবং আফ্রিকা দুটি মহাদেশ, এই দুটি মহাদেশকে বিচ্ছিন্ন করেছে কোনটি? অ্যান্সার হবে কোনটি, বলো। দেখো, ইউরোপ এবং আফ্রিকাকে বিচ্ছিন্ন করেছে সেটা হবে জিব্রাল্টার প্রণালী। জিব্রাল্টার প্রণালী ইউরোপের এবং আফ্রিকার মধ্যে এই জুটি যে মাঝায় সংকীর্ণ একটা অংশ আছে জিব্রাল্টার বলে একটা দেশও আছে অবশ্য। তো জিব্রাল্টার, ওখান থেকে একটা প্রণালী আছে যেটা ইউরোপের যে কান্ট্রি স্পেন এবং আফ্রিকান কান্ট্রি মরক্কোকে বিচ্ছিন্ন করে, এবং একদিকে তোমার ভূমধ্য সাগর এবং একদিকে আটলান্টিক মহাসাগর, এই দুটিকে আবার যুক্ত করে থাকে। তাহলে জিব্রাল্টার প্রণালী আটলান্টিক এবং ভূমধ্য সাগরের মধ্যে কিন্তু সংযোগ স্থাপন করে থাকে, এবং আফ্রিকা এবং ইউরোপকে আলাদা করে থাকে এটি। নেক্সট হচ্ছে মেধা পাটেকার কোন আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন? বলো সকলে, মেধা পাটেকার কোন আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন? চিপকো, নর্মদা বাঁচাও, আপ্পিকো আন্দোলন, সাইলেন্ট ভ্যালি। তো এই আন্দোলনগুলো কি? এগুলি হচ্ছে তোমার পরিবেশ ভিত্তিক আন্দোলন ছিল। যেমন চিপকো আন্দোলন, যেটা 1973 তে শুরু হয়েছিল। 1973 তে এই আন্দোলনটি
শুরু হয়েছিল, যে আমাদের হিমালয়ের পাদদেশ অঞ্চলে, সেখানে এটা শুরু হয়। তো এটাকে বলা হয়ে থাকে চিপকো আন্দোলন। চিপকো কথার অর্থ হচ্ছে আলিঙ্গন করা। এগুলো তোমার হচ্ছে উদ্ভিদ বাঁচানোর জন্য, উদ্ভিদ যাতে না কাটা হয়, উদ্ভিদ বাঁচানোর জন্য এই গাছগুলোকে বিদ্রোহীরা, আন্দোলনকারীরা তারা জড়িয়ে ধরতো, এবং এই কারণে এটার নাম চিপকো আন্দোলন। নর্মদা বাঁচাও আন্দোলন, যেটা সূচনা হয়েছিল 1985 সালে। এই নর্মদা বাঁচাও আন্দোলনটায় যারা নেতৃত্ব দিয়েছিলেন তাদের মধ্যে একজন হচ্ছে মেধা পটেকার, তিনি এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন। ওকে, চিপকো আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন কারা? সুন্দরলাল বহুগুণা, তিনি কিন্তু চিপকো আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন। ওকে, আপ্পিকো আন্দোলনটা কেউ বলতে পারবে? আপ্পিকো আন্দোলনটা কোথায় হয়েছিল? এনিওয়ান? আপ্পিকো আন্দোলনটা এটাও কিন্তু হয়েছিল দক্ষিণ ভারতে। এটা তোমার 1983-তে এটা সূচনা হয়েছিল আপ্পিকো আন্দোলনটার। এই আপ্পিক আন্দোলনটা ছিল প্রধানত পশ্চিমঘাট পর্বতমালাকে রক্ষা করার জন্য, সেখানকার বাস্তুতন্ত্রকে রক্ষা করার জন্য এই আন্দোলনটি চিপকো আন্দোলনের কিন্তু অনুপ্রেরণা পেয়েই এটা হয়েছিল। আর সাইলেন্ট ভ্যালি আন্দোলন, এটা কেরালাতে হয়েছিল 1973-তে। 1973-তে সাইলেন্ট ভ্যালি আন্দোলন, যেটা সেখানে সাইলেন্ট ভ্যালি একটা ন্যাশনাল পার্ক আছে, তোমরা জানো, সেখানকার পরিবেশকে বাঁচানোর জন্য এই আন্দোলনটি শুরু হলো। নেক্সট হচ্ছে প্রতি বছর কবে জাতীয় পঞ্চায়েতি রাজ দিবস পালিত হয়? পঞ্চায়েতি রাজ দিবসটা কবে পালিত হয়? অ্যান্সার করো সকলে এটার দ্রুত। পঞ্চায়েতি রাজ ব্যবস্থা আমরা জানি 73তম সংবিধান সংশোধনী, 73তম সংবিধান সংশোধনীর মাধ্যমে এটা পাশ হয়েছিল ভারতে 1992-তে। ঠিক আছে, তো পরবর্তীতে এটার হিসাবে একটা জাতীয় পঞ্চায়েতি রাজ দিবস পালন করা হয়, সেটা হচ্ছে 24শে এপ্রিল। এই দিনে 24শে এপ্রিল 1993-তে এই পঞ্চায়েতি রাজটা কার্যকর হয়। তো এই ভেবেই 2010 সালে ভারত সরকার তোমার ঘোষণা করে যে তারা জাতীয় একটা পঞ্চায়েতি রাজ দিবস পালন করবে প্রতি বছর এই দিনে। তো 24শে এপ্রিল দিনটাকে বেছে নেওয়া হয়েছিল। নেক্সট হচ্ছে সোনালী চতুর্ভুজ ভারতের কোন চারটি প্রধান শহরকে যুক্ত করে? সোনালী চতুর্ভুজ এটা প্রধান কোন চারটি শহরকে যুক্ত করে? একদমই সহজ প্রশ্ন, বলো সকলে। সোনালী চতুর্ভুজ একটা সড়ক পরিকল্পনা, একটা হাইওয়ে পরিকল্পনা, যেটা ভারতের প্রধান চারটি শহরকে, মেট্রো সিটি বলো বা মেগা সিটি বলো, চারটি প্রধান শহরকে কিন্তু যুক্ত করে থাকে। এই পরিকল্পনাটি 1999-এ গ্রহণ করা হয়েছিল। এই পরিকল্পনাটি 2001 সালে এটা চালু হয়, যেটা গ্রহণ করেছিলেন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী, তিনি এই পরিকল্পনাটি গ্রহণ করেন। ওকে, তো এই পরিকল্পনাটি কি ছিল? এখানে অ্যান্সার হবে কলকাতা, চেন্নাই, কলকাতা পূর্ব দিকে, চেন্নাই তোমার হচ্ছে দক্ষিণ দিকে, মুম্বাই পশ্চিম দিকে এবং দিল্লি উত্তর দিকে, চারটি প্রধান শহরকে ভারতের যুক্ত করা ছিল সোনালী চতুর্ভুজের প্রধান কাজ। নেক্সট প্রশ্ন হচ্ছে মৌলিক কর্তব্য সংযোজন কোন দেশের অনুকরণে করা হয়? মৌলিক কর্তব্যগুলি মূল সংবিধানে কিন্তু ছিল না, পরবর্তীতে এটা পার্ট 4-এর এতে কিন্তু এটাকে যুক্ত করা হয়েছিল। প্রথমে 10টি মৌলিক কর্তব্য, পরে আবার একটি যুক্ত করে বর্তমানে 11টি মৌলিক কর্তব্য। এটা 51-র এ ধারায় এগুলিকে সংযোজিত করা হয়েছিল। কবে সংযোজিত করা হয় বলো সকলে? কবে সংযোজিত করা হয়েছিল মৌলিক কর্তব্যগুলিকে? 1976, 42তম সংবিধান সংশোধনী, যেটাকে আমরা ক্ষুদ্র সংবিধান সংস্করণ বলে থাকি, সেখানে এটাকে যুক্ত করা হয়েছিল। তো এই মৌলিক কর্তব্যগুলিকে যুক্ত করা হয় কোন দেশের অনুকরণে? সেটা হচ্ছে সোভিয়েত রাশিয়ার অনুকরণে এটাকে যুক্ত করা হয়েছিল। নেক্সট প্রশ্ন হচ্ছে কবে ভারতে নৌ বিদ্রোহ সংগঠিত হয়েছিল? নৌ বিদ্রোহটা ভারতে কবে সংগঠিত হয়? অ্যান্সার করো সকলে। নৌ বিদ্রোহ রয়্যাল ইন্ডিয়ান নেভির যারা তোমার নৌ বাহিনীর যারা সদস্য ছিলেন তারা মিলে এই নৌ বিদ্রোহটার সূচনা করেছিল। বিশেষ করে এর পিছনে কিন্তু উল্লেখযোগ্য বিভিন্ন কারণ ছিল। তো এই নৌ বিদ্রোহ তোমার কবে সূচনা হয়েছিল? অ্যান্সারটা কি হবে? একদমই দ্রুত অ্যান্সার করবো, এটার অ্যান্সার হবে 1946 সালে এটা সূচনা হয়েছিল। আরো সঠিকভাবে বলতে গেলে 1946 সালের 18ই ফেব্রুয়ারি এটার সূচনা হয়েছিল। কোথায় সূচনা হয়? বোম্বের তলোয়ার জাহাজে, তলোয়ার
জাহাজে এটার সূচনা হয়। নেক্সট প্রশ্ন হচ্ছে ভারতে কোথায় প্রথম লোক আদালত স্থাপিত হয়েছিল? ভারতের প্রথম লোক আদালত সাধারণত এখানে বিচার ব্যবস্থা আহ এতটাই মানে হচ্ছে তোমার মানে একটা ধরো একটা কোনো বিবাদ বা কোনো একটা মামলা, সেটাকে বিকল্প পদ্ধতিতে একটা বিবাদকে কোনো আদালত ছাড়াই এটাকে নিষ্পত্তি করানো বা মিটমাট করানো, এই বিষয়টাকে লোক আদালতের মাধ্যমে করা হয়। ভারতের প্রথম লোক আদালত স্থাপিত হয়েছিল গুজরাটে, স্থাপিত হয় 1982 সালে গুজরাটে স্থাপিত হয়েছিল এই লোক আদালত। নেক্সট হচ্ছে একটু অ্যাড ব্রেক নেবো, সকলে একটু মন দিয়ে শোনো। ডব্লিউবিপি কেপি ফাউন্ডেশন ব্যাচ আমাদের টিডব্লিউএস একাডেমিতে লঞ্চ হচ্ছে এবং তার সঙ্গে কিন্তু আরো তোমার বিভিন্ন ব্যাচ আমাদের আছে। তো অবশ্যই তোমরা আজই চেক আউট করো আমাদের টিডব্লিউএস একাডেমি অ্যাপ, সেখানেই তোমরা ভর্তি হলে বিভিন্ন কিন্তু ফিচার্স পাবে। আর 23শে জানুয়ারি আমাদের একটা ব্যাচ লঞ্চ হয়েছে, সেই ব্যাচে তোমরা যুক্ত হতে চাইলে অবশ্যই যুক্ত হও। সেখান থেকে আশা করি তোমরা পড়াশোনা করলে উপকৃত হবে। এখানে কোয়ালিটি সম্পন্ন ক্লাস তোমাদের করানো হয়, ফ্রিতে এত সুন্দর ক্লাস করানো হচ্ছে, তাহলে ভাবো তুমি যদি ভর্তি হও আমাদের টিডব্লিউএস একাডেমি অ্যাপে, স্মার্ট বোর্ডে ক্লাস করার সুযোগ পাবে, লাইভ ক্লাস করার সুযোগ পাবে এবং বিভিন্ন কিন্তু এখানে এক্সট্রা ফ্যাসিলিটি পাবে। তো অবশ্যই দেরি না করে আজই চেক আউট করো টিডব্লিউএস একাডেমি অ্যাপ এবং নিজের নাম এনরোল করো আজকের ক্লাসে। ওকে, তো সকলে আজই চেক আউট করো। নেক্সট প্রশ্ন আসবো, ব্ল্যাকফুট রোগ কোন দূষণের জন্য হয়? ব্ল্যাকফুট রোগটা কোন দূষণের জন্য হয়? অ্যান্সার কি হবে? ব্ল্যাকফুট এটা রোগটা হয়ে থাকে আর্সেনিক দূষণের ফলে হয়ে থাকে। নেক্সট হচ্ছে তারিখ-ই আলাই কে রচনা করেছিলেন? তারিখ-ই আলাই গ্রন্থটি কে রচনা করেছিলেন? অ্যান্সার করো সকলে দ্রুত। আল বেরুনি, মিনহাজুস সিরাজ, জিয়াউদ্দিন বার্নি, আমির খসরু। আল বিরুনি সুলতান মাহমুদের সঙ্গে তিনি ভারতে এসেছিলেন, তিনি একটা গ্রন্থ লিখেছিলেন তারিখ-ই হিন্দ নামক গ্রন্থ লিখেছিলেন, যাতে তিনি সুলতান মাহমুদের ভারত অভিযান, তার ভারতে যে অভিযান ছিল সেই অভিযান সম্পর্কে তিনি বিবরণ করেছিলেন। মিনহাজুস সিরাজ তিনি একজন কিন্তু উল্লেখযোগ্য লেখক ছিলেন। মিনহাজুস সিরাজ তিনি মধ্যযুগের। তো এই মিনহাজুস সিরাজ তিনি কোন গ্রন্থ লিখেছিলেন? মিনহাজুস সিরাজের একটা উল্লেখযোগ্য গ্রন্থ ছিল তাবাকিত-ই-নাসিরি। তাবাকিত-ই-নাসিরি গ্রন্থ তিনি লিখেছিলেন। তাছাড়া জিয়াউদ্দিন বার্নি তিনি একজন উল্লেখযোগ্য স্কলার ছিলেন। তো এই জিয়াউদ্দিন বার্নি রচিত একটা এমন গ্রন্থের কোনো যদি নাম তোমার মনে আসে তাহলে তোমরা এখানে বলতে পারো। জিয়াউদ্দিন বার্নি কি লিখেছিলেন? জিয়াউদ্দিন বার্নি তারিখ-ই ফিরোজ শাহী তার লেখা। তারিখ-ই ফিরোজ শাহী এই গ্রন্থটি তিনি লিখেছিলেন। আমির খসরু কোন গ্রন্থ লিখেছিলেন? সঠিক উত্তর হবে এখানে তারিখ-ই আলাই গ্রন্থটি রচয়িতা হচ্ছেন আমির খসরু। আচ্ছা, আমির খসরু তিনি একজন কে ছিলেন? গিয়াসউদ্দিন বা তুগলক বংশের, গিয়াসউদ্দিন তুগলকের তিনি সভাকবি ছিলেন এবং তুগলক বংশের সময় তিনি সভাকবি ছিলেন। তিনি উল্লেখযোগ্য কিছু গ্রন্থ লিখেছিলেন, তুগলকনামা, তারিখ-ই আলাই, তারপরে হচ্ছে মিফাত উল ফুতুত প্রভৃতি কিন্তু উল্লেখযোগ্য তার কিছু গ্রন্থ ছিল। নেক্সট হচ্ছে অর্থ কমিশনের প্রথম চেয়ারম্যান কে ছিলেন? অর্থ কমিশন প্রথম, একটু আগে বললাম 280 নং ধারা অনুযায়ী সংবিধানের রাষ্ট্রপতি অর্থ কমিশন প্রতি 5 বছর অন্তর গঠন করে থাকে। তো অর্থ কমিশনের প্রথম চেয়ারম্যান কে ছিলেন? অ্যান্সার হবে সেটা হবে ক্ষিতীশ চন্দ্র নিয়োগী বা কেসি নিয়োগী, তিনি ছিলেন প্রথম অর্থ কমিশনের চেয়ারম্যান। প্রথম এবং বর্তমান কে বলতো? বর্তমান অর্থ কমিশনের চেয়ারম্যান, এটা কিন্তু কয়েকদিন আগে চেঞ্জ হয়েছে। বর্তমান যিনি অর্থ কমিশনের চেয়ারম্যান তিনি হচ্ছেন 16তম অর্থ কমিশনার হিসেবে নিযুক্ত হয়েছিলেন, যার নাম হচ্ছে ডক্টর অরবিন্দ পানাগড়িয়া। ওকে, নেক্সট প্রশ্নে আসি, যেটা হচ্ছে ভারতীয় সংবিধানের প্রস্তাবনাকে সংবিধানের আত্মা বলে অভিহিত করেছেন নিম্নের কোন ব্যক্তি? ভারতীয় সংবিধানের প্রস্তাবনাকে সংবিধানের আত্মা বলেছেন কে? সঠিক উত্তর হবে এখানে সঠিক উত্তর হচ্ছে ঠাকুরদাস ভরভোগ, তিনি বলেছেন। নেক্সট হচ্ছে নানাঘাট লিপি থেকে কার সম্পর্কে জানা যায়? নানাঘাট লিপি থেকে কোন শাসকের সম্পর্কে আমরা জানতে পারি? তো নানাঘাট শিলালিপি থেকে আমরা জানতে পারি সাতবাহন বংশের একজন শাসক সম্পর্কে, যার নাম হচ্ছে
প্রথম সাতকর্ণী। আচ্ছা, নানাগড় শিলালিপিটি কে লেখেন? এটা লেখক কে? এনিওয়ান কেউ বলতে পারবে? এটা লেখক কে? নানাগড় শিলালিপির লেখক হচ্ছে নয়নিকা। নয়নিকা কর্তৃক লেখা এই নানাগড় শিলালিপি, যেটা থেকে আমরা প্রথম সাতকর্ণী সম্পর্কে জানতে পারি। নেক্সট হচ্ছে সবচেয়ে হালকা ধাতু কোনটি? সবচেয়ে হালকা ধাতু কোনটি? অ্যান্সার হবে এখানে লিথিয়াম হচ্ছে সবচেয়ে হালকা ধাতু। নেক্সট প্রশ্ন, নিশীথ সূর্যের দেশ বলা হয় কোন দেশকে? নিশীথ সূর্যের দেশ বলা হয় কোন দেশকে? অ্যান্সার কি হবে? নিশীথ সূর্যের দেশ বলা হয় নরওয়েকে। কেন বলা হয় নিশীথ সূর্যের দেশ নরওয়েকে বলতো? নরওয়ে এমন একটি ভৌগোলিক স্থানে অবস্থিত উত্তর গোলার্ধের। এই নরওয়েতে কিন্তু মিডিল মানে একদমই রাতের মধ্যরাতেও কিন্তু সেখানে সূর্য দেখা যায়, কারণ এখানে সূর্যটা তোমার এমন ভাবে পাস হয় যে সূর্যটার আলো মানে সব সময় এখানে পড়তে থাকে, ঠিক আছে? এখানে সূর্য কখনো অস্ত যায় না, ওই কারণে এটাকে বলা হয় নিশীথ সূর্যের দেশ নরওয়েকে। নেক্সট হচ্ছে কারেঙ্গে ইয়া মারেঙ্গে স্লোগানটি কোন আন্দোলনের সঙ্গে যুক্ত? কারেঙ্গে ইয়া মারেঙ্গে স্লোগানটি কোন আন্দোলনের সঙ্গে যুক্ত? অ্যান্সার করো সকলে। সহজ প্রশ্ন, একদমই সহজ প্রশ্ন। কারেঙ্গে ইয়া মারেঙ্গে স্লোগানটি যুক্ত হচ্ছে ভারত ছাড়ো আন্দোলনের সঙ্গে। ভারত ছাড়ো আন্দোলন সূচনা হয়েছিল কবে? 1942 যেখানে মহাত্মা গান্ধী স্লোগানটি দিয়েছিল। নেক্সট হচ্ছে কয়টি দেশ নেতাজি আজাদ হিন্দ সরকারকে স্বীকৃতি দিয়েছিল? নেতাজি সুভাষচন্দ্র বোস যিনি 1943 অক্টোবরে 21 অক্টোবর তিনি আজাদ হিন্দ সরকার গঠন করেছিলেন। যার এই আজাদ হিন্দ সরকারকে কোথায় গঠন করেছিলেন? সিঙ্গাপুরে। সিঙ্গাপুরে তিনি আজাদ হিন্দ সরকার গঠন করেন এবং এই আজাদ হিন্দ সরকারটাকে কয়টি দেশ স্বীকৃতি দিয়েছিল? সেটা হবে 9টি দেশ স্বীকৃতি দিয়েছিল, যার পরে কিন্তু স্বীকৃতি দেওয়ার পরে তিনি ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিলেন। নেক্সট প্রশ্ন হচ্ছে কোন রাজ্যকে আপেল রাজ্য বলা হয়? কোন রাজ্য আপেল রাজ্য নামে পরিচিত? অ্যান্সার হবে কোন রাজ্য? আপেল রাজ্য নামে পরিচিত হচ্ছে হিমাচল প্রদেশ, এই রাজ্যকে বলা হয় আপেল রাজ্য। তো এই ছিল কিছু প্রশ্ন সংক্ষেপে আলোচনা করলাম। আশা করবো ক্লাসটি তোমাদের খুবই ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই সকলে লাইক করে দেবে ক্লাসে, আর প্রতিদিনের ফ্রি লাইভ ক্লাস দেখতে টিডব্লিউএস একাডেমি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। এবং যদি তোমরা আমাদের টিডব্লিউএস একাডেমি অ্যাপে ভর্তি হতে চাও তাহলে আজই চেক আউট করো টিডব্লিউএস একাডেমি অ্যাপ গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে সেখানে নিজের নাম এনরোল করো এবং সেরা চাকরির প্রস্তুতিতে লেগে পড়ো আজই।